আমাদের ভারাক্রান্ত। আমি এই পুলিশে আজ 23 বছর একসাথে কাজ করেছি। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। 6ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পড়ে আছে, তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙানো আছে, পোড়া দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে আছে। সিরাজগঞ্জে যে 18 জন পুলিশকে হত্যা করে ঝুলিয়ে রাখা হলো 5 আগস্টের আগে, সেই হত্যাকাণ্ডের দায়কার সেগুলো নাকি এখন খুব কৃতিত্বের দাবিদার হয়ে এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন কামাকামি করছে যে আমরা হত্যা করেছি। ওপেন টক শোতে। সালটা ছিল 2024 সালের 5ই আগস্ট। সেদিন পুলিশের উপর নেমে আসে এক নির্মম হত্যাযজ্ঞ। বিশ্লেষকদের মতে 5ই আগস্ট সমন্বয়কদের ব্যানারে কিছু রাজনৈতিক কর্মী মাঠে নেমেছিল। তাদের আন্দোলনের নামে গড়ে ওঠে ভয়াবহ সহিংসতা, আর তাতেই গণহারে আক্রমণ চালানো হয় পুলিশের ওপর। এই সহিংসতায় জীবন দিতে হয়েছে নিরীহ পুলিশ সদস্যদের। পুলিশ বলছে, আমরা সরকারের অধীনে কাজ করি, আমাদের কাজই জনগণকে নিরাপত্তা দেওয়া, কিন্তু বিনা কারণে বিনা দোষে আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। এই কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পুলিশ সুপার। একসঙ্গে কাজ করেছি, এরকম অনেক সদস্য এখন নেই। আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভারাক্রান্ত। এভাবে 14-15 হাজার লোক এসে এরা একদম থানা আক্রমণ করবে, থানা ভবন জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দিবে, জঙ্গি হামলা শুরু করবে, 12 জন পুলিশ সদস্যকে হত্যা করবে জঙ্গি স্টাইলে, এবং অনেক পুলিশ সদস্যকে পিটিয়ে মেরেছে এবং সেই সাথে গাছের সাথে ঝুলিয়ে রেখে নারকীয় হত্যাকাণ্ড করেছে। এটা একটা বিবেকবান মানুষের বা কোনো রাজনৈতিক দলের কর্মী। এছাড়াও 5ই আগস্টের ঘটনার পর থেকে এখন পর্যন্ত 1.5 বছর পেরিয়ে গেলেও পুলিশ হত্যার বিচার হয়নি। যখনই সংবাদ মাধ্যম এই বিষয়গুলো তুলে ধরেছে, তখনই ডক্টর ইউনূস তা এড়িয়ে গেছেন। তাহলে নিখুঁত এই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড আসলে কে? সেদিন নিরীহ পুলিশের উপর চালানো এই নৃশংসতার চিত্র সত্যি অত্যন্ত দুঃখজনক। পুলিশকে আপনারা দেখেছেন সিরাজগঞ্জে একটি থানায় 13 জন পুলিশকে পিটিয়ে মেরেছে। ছাত্ররা কি পুলিশকে মেরেছে? আপনার যাত্রাবাড়িতে মানে পুলিশকে মেরে মানে মাথা নিচে দিয়ে পা উপরে ঝুলিয়ে রেখেছে, এগুলোকে ছাত্ররা করেছে? এই সমস্ত সবগুলি মানে যদি প্রশ্ন সামনে আনেন, এই সমস্ত হত্যার আন্দোলন ছাত্ররা কোনোদিন করেনি। এদিকে 5ই আগস্ট পুলিশের উপর ঘটে যাওয়া নৃশংসতার ঘটনা নিয়ে র্যাবের মহাপরিচালক সদর দপ্তর থেকে জানিয়েছেন, 5ই আগস্ট ছিল পুলিশের জন্য একটি কালো দিন। সমন্বয়ক নামধারী কিছু ছায়া নেতা সেদিন এক অভ্যন্তরীণ হত্যাযজ্ঞ শুরু করেছিল। 6ই আগস্ট সকালবেলা যখন আমি জানতে পারলাম যে আমাদের পুলিশের অনেক সদস্য বিভিন্ন থানায় তাদের মৃতদেহ পড়ে আছে, তাদের লাশ বিভিন্ন জায়গায় টাঙানো আছে, পোড়া দেহ মরদেহ বিভিন্ন জায়গায় পড়ে আছে, তখন মানে আমি পুলিশের একজন সিনিয়র অফিসার হিসেবে, সার্ভিং অফিসার হিসেবে মনে হলো যে আমাদের কিছু একটা করা দরকার। তো তখন পুলিশ হেডকোয়ার্টার্সে কোনো সিনিয়র লেভেলের কোনো অফিসার দায়িত্বে ছিলেন না, ঢাকা মেট্রোপলিটন পুলিশেরও কেউ দায়িত্বে ছিল না। এর মধ্যে শুনতে পেলাম যে রাজারবাগেও আপনার যারা পুলিশ সদস্য আছে তাদের মধ্যে এক ধরনের বিদ্রোহ, প্রায় 400-500 লোক সশস্ত্র অবস্থায় তারা রাজারবাগ লাইনের মধ্যে ঘোরাঘুরি করতেছে, একটা উত্তেজনা বিরাজ করতেছে। তো এই অবস্থায় আমি আমার টেলিকমে, তখন আমি কর্মরত ছিলাম পুলিশ টেলিকমে, তো আমার কয়েকজন সহকর্মী এবং আরও বিভিন্ন পুলিশের বিভিন্ন ইউনিটের আরও কিছু সহকর্মী আমরা পুলিশ অফিসার্স মেসে সকালের দিকে ইনান আরাউন্ড 10:30-11টার দিকে একত্রিত হই, এবং আমাদের বেশ কিছু রিটায়ার্ড অফিসারও এখানে আসলেন। তো আসার পরে আমরা চিন্তা করলাম যে আমাদের কিছু একটা করা দরকার, কারণ পুলিশের নেতৃত্বে এখন আর কেউ নাই, পুলিশও ফাংশন করতেছে না। জানতে পারলাম সারা বাংলাদেশেই খোঁজ নিয়ে দেখলাম যে বিভিন্ন অসংখ্য থানা আপনার আক্রমণের শিকার হয়েছে, সেখান থেকে পুলিশ সদস্যরা চলে গেছে, কেউ পালিয়ে গেছে। না, ভয় ঠিক না, আমি আসলে পুলিশ বাহিনীতে 34 বছর যাবত কর্মরত আছি। আমার এইটুকু বিশ্বাস আছে যে পুলিশ সদস্য যাদের সাথে আমি কর্মরত আছি বা ছিলাম, তারা অন্তত আমার ব্যাপারে অন্তত তাদের কারো কোনো ক্ষোভ বা কষ্ট নাই, বরং তারা আমাকে ভালোই জানে। আর একটা দায়িত্ববোধ থেকেই, আর তখন রাস্তায় নামা আমাদের জন্য নিরাপদ ছিল না পোশাকে। তো আমি একটা সিভিল ড্রেসে একটা প্রাইভেট কার নিয়ে প্রথমে গেলাম আমাদের যে পুলিশের যে 999, ওই 999টি আগের দিন রাতে বন্ধ হয়ে যায়। তো 999-এর যে দায়িত্বরত অফিসার ছিল তার সাথে আমি টেলিফোনে কথা বলি এবং আরও কয়েকজন লোক নিয়ে এসে 999টা চালু করি এবং ওখান থেকে আমরা পুলিশ অফিসার মেসে আসি। আসার পরে আমরা চিন্তা ভাবনা করি যে কিছু একটা আমাদের করা দরকার, যে আমাদের যারা রিটায়ার্ড সিনিয়র অফিসার ছিলেন তারা ছিলেন, আমরাও কর্মরত ছিলাম। তখন ওনারা বললেন যে তুমি একটু দায়িত্ব নিয়ে কিছু একটা করো। তখন আমি মনে করলাম যে এটাই আমার একমাত্র প্রথম কাজ হওয়া উচিত, যে পুলিশের যে সমস্ত সদস্য যারা নিহত হয়েছে, যাদের লাশ বিভিন্ন জায়গায় পড়ে আছে রাস্তাঘাটে, থানায়, বিভিন্ন জায়গায়, তো এগুলি সংগ্রহ করে নিয়ে আসা এবং তাদের সৎকারের ব্যবস্থা করা। তো
অ্যাকর্ডিংলি আমি অফিসার মেসে আমরা কয়েকটা টিম করলাম, 4-5টা টিম করে এই টিমের সদস্যকে কাউকে রামপুরার দিকে পাঠালাম, কাউকে উত্তরার দিকে, যাত্রাবাড়ির দিকে, বিভিন্ন জায়গায় আমরা পাঠালাম। পাঠিয়ে তারপরে আমি আমার কয়েকজন সহকর্মী নিয়ে রাজারবাগে গেলাম, পুলিশ লাইন্সের গেট আটকানো, ওরা আমাদেরকে ঢুকতে দেবে না, প্রথম রাজি হয়নি। পরে ওর মধ্যে আমার পরিচিত 2-1 পুলিশ সদস্য ছিল, তারা এগিয়ে এসে আমাকে ভিতরে নিয়ে যায়। তো রাজারবাগে তখন আসলে একটা ভয়াবহ এবং একটা বিপজ্জনক পরিস্থিতি ছিল। 400-500 পুলিশ সদস্য অস্ত্রসহ তারা সেখানে সাদা পোশাকে ঘোরাঘুরি করতেছে, একটা উত্তেজনা। তাদের মধ্যে এই ধরনের একটা ধারণা আসছে যে বিসিএস পুলিশ অফিসাররা তাদের সঙ্গে বিট্রে করেছে, তাদের নেতৃত্বে তারা এই কাজগুলো করেছে, এখন তারা কেউ নাই। তাই সুতরাং একটা ক্ষোভ তাদের মধ্যে কাজ করতেছে। তখন আমি তাদের কাছে গেলাম, আমি তাদেরকে বললাম যে দেখো, পুলিশের যারা এতদিন নেতৃত্ব দিয়েছে আমি কিন্তু তাদের মধ্যে কেউ না, আমি এই পুলিশ টেলিকমের এই কাজে ব্যস্ত ছিলাম, এই ধরনের কোনো অপারেশনাল কাজে আমি জড়িত ছিলাম না। বাট আজকে তোমাদের এই বিপদে আমি আসছি এবং একটা উদ্দেশ্য নিয়ে আসছি যে আমাদের যে সমস্ত পুলিশ সদস্য নিহত হয়েছে তাদের যে মৃতদেহ এগুলিকে সংগ্রহ করা এবং ধর্মীয় মতে সৎকারের ব্যবস্থা করা। তো তোমরা প্লিজ আমাকে হেল্প করো। তো তখন তারা আমার কথায় তাদের মধ্যে যে ক্ষোভ কিছুটা প্রশমিত হয়। এক পর্যায়ে এটা আসলে কোটা বিরোধী আন্দোলন ছিল না, এটা আপনি যদি শেষ পর্যায়ের দিকে যে সাংঘর্ষিক অবস্থাটা হয়েছে, নৈরাজ্য যারা সৃষ্টি করেছে এবং তাদের সঙ্গে মূলত ফাইটটা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর, অর্থাৎ তারা যে ধ্বংসযজ্ঞে লিপ্ত হয়েছিল, যে তারা সরকারের সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠানগুলো, দামি দামি প্রতিষ্ঠান, যেমন মেট্রো রেল, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেমন পদ্মা সেতুর যাবতীয় নকশা, যাবতীয় পরিকল্পনাগুলো সেতু ভবনে ছিল, এই জাতীয় বিষয়গুলো যখন ধ্বংস করা শুরু করেছে, তখন আলটিমেটলি বাংলাদেশ টেলিভিশন, তো তখন কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীদের সম্পর্ক কিন্তু এদের সঙ্গে ছিল না, টোটালি ছিল না। এবং যারা ফিজিক্যালি, আমাদের কাছে অনেক ভিডিও চিত্র আছে, টেলিভিশনে কয়েকদিন পরেই দেখতে পারবেন, সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলেছে যদিও, তারপরও আমরা অনেকগুলো ডিভিআর এনভিআর পেয়েছি যার ভিতরে রেকর্ডিংগুলো আছে। আমাদের এই যে এখানে নথি আছে যে শিবিরের 3টা আইডি থেকে কমিউনিকেশনগুলো আছে, কাশফুল, স্বপ্নচারী এবং বাঁশের কেল্লা, 3টার কমিউনিকেশন, আজকে সময় টিভিতেও এগুলো দেখাচ্ছে। তো একটা পর্যায়ে কিন্তু আলটিমেটলি কোটা বিরোধীরা এর সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট ছিল না, ছিল হচ্ছে যারা রাষ্ট্রবিরোধী এবং সরকার বিরোধী তারা ছিল। এবং তারা একটা পর্যায়ে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা লিপ্ত হয়েছিল এবং এর যতগুলো পরিকল্পনা, সব পরিকল্পনাও তারা মিলিয়ে কিন্তু করেছিল, জামাত এবং বিএনপি মূলত করেছিল। এবং আমরা টকিংয়ে, আমরা সমস্ত এভিডেন্সগুলোতে আমরা কিন্তু তাই পাই। আচ্ছা, আপনি কোশ্চেন করেছেন যে নরসিংদীতে জেলখানা ভেঙেছে, দেখেন এত বড় একটা ঘটনা ঘটেছে। জেলখানা, এখানে 826 জন আসামি ছিল, সকলেই কিন্তু চলে গেছিল, পালিয়ে গেছে, এই কথা আমি বলতেছি না, চলে গেছিল। এবং জেলখানাটা আক্রমণ করেছে, ওখানে 85টা অস্ত্র ছিল, সব অস্ত্র নিয়ে গেছে। প্রিয় দর্শক, 2024 সালের 5ই আগস্ট পুলিশের ওপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সে বিষয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছে, আসলেই কি এর বিচার হবে? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে।